শ্বেতা আর রিয়া কলকাতা থেকে ট্রেন ধরে দিল্লি যাচ্ছিল। রিয়ার বেস্ট ফ্রেন্ড কাজলের বিয়ে ছিল, যে দিল্লিতে থাকতো। রিয়ার সাথে যাবার জন্য কেউ ছিল না, তাই সে নিজের বৌদি শ্বেতাকে নিয়ে যাচ্ছিল। বৌদি, তুমি নিচের সিটে শো, আমি ওপরের সিটে শুয়ে পড়ছি, কেমন? তুমি কি করে জানো যে আমার ওপরের সিটে বসলে ভয় করে? আরে আমার প্রিয় বৌদি, দাদা আমাকে আগেই এটা বলে দিয়েছে যখন আমি ট্রেনের টিকিট বুক করছিলাম। কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না তো ট্রেনের উপরের সিটে শুলে? না না বৌদি, আমার কোনো অসুবিধাই হয় না, আমি তো যে কোনো জায়গায় শুয়ে পড়তে পারি, আর ঘুমিয়ে গেলেই আমি কিন্তু নাক ডাকি। এইভাবেই কথা বলতে বলতেই রাত হয়ে গেল। তাই কামরার কিছু যাত্রীরা শোবার প্রস্তুতি নিচ্ছিল আর কিছু যাত্রীরা খাবার খাচ্ছিল। তখনই একজন 50 বছরের বৃদ্ধা সাদা শাড়ি পরে কামরায় এলো। ওনাকে দেখে খুব খুশি মনে হচ্ছিল, আর উনি কামরার সবার সাথে খুব হাসি খুশি হয়ে মিলেমিশে কথা বলছিলেন। আর শ্বেতা আর রিয়াও ওনার সাথে কথা বলছিল। জানো, আমার নাতি হয়েছে, আমি তাই ছেলে বউয়ের কাছে দিল্লি যাচ্ছি। এটা না আমাদের পরিবারের জন্য খুব সুখের খবর। আমাদের পরিবারে অনেক বছর পর এই খুশি এসেছে, তাই আমি চাই তোমরাও আমার এই খুশিতে সামিল হও। এই জন্য আমি তোমাদের মিষ্টি খাওয়াতে চাই। হ্যাঁ হ্যাঁ, খাবো তো। আরে এটা তো খুবই খুশির খবর। এরপর ওই বৃদ্ধা মহিলা নিজের ব্যাগ থেকে লাড্ডুর একটা প্যাকেট বার করলো আর ওই কামরায় বসা সবাইকে লাড্ডু দিতে লাগলো। সবার মতো শ্বেতা আর রিয়াও হাতে লাড্ডু নিল, আর বাকিরা লাড্ডু খেয়ে নিলে তাদের আস্তে আস্তে ঘুম পেতে লাগলো। তাই বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়লো, আর শ্বেতাও নিজের সিটে ঘুমিয়ে পড়লো। কিন্তু রিয়ার ঘুম আসছিল না বলে সে ওপরের সিটে বসে ফোন ঘাঁটতে লাগলো। আর রিয়াকে ফোন ঘাঁটতে দেখে নিচে ওই বসে থাকা বৃদ্ধা মহিলা রিয়ার সাথে কথা বলতে লাগলো। মা, তুমি কোথায় যাচ্ছ? কোনো আত্মীয়র বাড়িতে? আন্টি, দিল্লিতে আমার বান্ধবী থাকে, ওর বিয়ে, সেখানেই যাচ্ছি। আর নিচের সিটে আমার বৌদি শুয়ে আছে। ভালো ভালো, খুবই ভালো। আর বন্ধুর বিয়েতে তো যেতেই হবে। আর আমিও অপেক্ষা করছি কখন সকাল হবে আর আমি দিল্লিতে পৌঁছাবো। কিন্তু তুমি এখনো ঘুমালে না কেন? কামরা সবাই তো ঘুমিয়ে পড়েছে। আন্টি, আমার এমনিতেই ঘুমানোর আগে ফোন ঘাটার অভ্যাস আছে, তারপরে ওপরের এই সিট তো এমনিই দুলতে থাকে, সেজন্য ঘুম একটু দেরিতেই আসে। আচ্ছা ভালো, কিন্তু বেশি ফোন ঘাটা তো ভালো না মা, তাই তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ আন্টি, এখনই ঘুমোচ্ছি। এরপর ওই বৃদ্ধা ঘুমিয়ে পড়লো, আর রিয়ার ঘুমোতে যাওয়ার আগে কিছু একটা মনে পড়লো। আরে আন্টি যে লাড্ডুটা দিয়েছে ওটা তো আমি খেলামই না, ওটা খেয়ে নি। বৌদি তো নাক ডেকে ঘুমাচ্ছে, মনে হচ্ছে সব ঘুম আজই ঘুমিয়ে নেবে। হ্যাঁ, ক্লান্তও তো হয়ে গেছে বৌদি, আমার জন্য কত করে। আজকে আমার বান্ধবীর বিয়ে, তাই আমার সাথে আসতে রাজি হয়ে গেছে, আমার জন্য কত করে বৌদি। এরপর রিয়া যখন লাড্ডুটা খেতে গেল, ওর তখন একটা অন্যরকম কিছু মনে হলো। আর ও দেখলো যে মহিলা লাড্ডু দিচ্ছিল সে হঠাৎ উঠে পড়লো। রিয়া ভাবলো নয় জল খাবে নয় ওয়াশরুম যাবে, তাই উঠেছে। আরে আন্টি এর ওর ব্যাগে হাত দিয়ে কি দেখছে? কেন জানি না আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে। এই আন্টির স্বভাব আমার তো ভালো লাগছে না, এর ওপর নজর রাখতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে, আর ঘুমিয়ে থাকার নাটক করতে হবে যাতে উনি বুঝতে না পারে যে আমি জেগে আছি। উনি নিশ্চয়ই কিছু একটা গড়বড় করবে, আমাকে ওকে ধরতে হবে। এরপর ওই মহিলা আস্তে আস্তে শ্বেতার কাছে আসে, আর এই দেখে রিয়া একটু ঘাবড়ে যায়, কারণ শ্বেতা তো গভীর ঘুমে ছিল। তাও রিয়া নিজেকে সামলে নেয়, কারণ রিয়ার কাছে কোনো প্রমাণ ছিল না যে ওই বৃদ্ধাই চোর। হঠাৎই শ্বেতার চোখ খুলে যায়, হয়তোবা শ্বেতা পুরো লাড্ডুটা খায়নি। আর এই দেখে ওই বৃদ্ধা ঘাবড়ে নিজের সিটে গিয়ে বসে পড়ে। কি হলো মা, তুমি এত গভীর ঘুমে ছিলে, হঠাৎ করে উঠে পড়লে? শরীর খারাপ লাগছে নাকি? বারবার খুব মশা কামড়াচ্ছে তো, তাই বোধহয় ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে। বৌদি, তুমি একটা কাজ করো, তুমি ওপরের সিটে শো, আমি নিচে গিয়ে বসছি। না না থাক রিয়া, আর তোমারও তো কষ্ট হবে। না না, এমনি তো আমি ঘুমাচ্ছি না, আমার ঘুম আসছে না, তুমি ওপরের সিটে ঘুমিয়ে পড়ো, আমি নিচে গিয়ে ঘুমাচ্ছি। আর আন্টি, তুমি জেগে আছো এখনো? হ্যাঁ, ওই জল খেতে উঠেছিলাম, এবার শোবো। এরপর শ্বেতা ওপরের সিটে চলে যায় শুতে, আর রিয়া নিচের সিটে শুতে চলে আসে। এরপর রিয়ারও হালকা ঘুম এসে যায়। আর ওই বৃদ্ধা মহিলা আসলে একজন চোর ছিল, তাই যখনই সে কামরার যাত্রীদের মোবাইল ফোন, টাকা পয়সার গয়নাগাটি নিয়ে চলে যেতে লাগলো, তখনই রিয়া পেছন থেকে ওনার হাতটা ধরে ফেললো আর চোর চোর করে চিৎকার করলো। এই শুনে কামরার সবাই উঠে পড়লো আর চোরটাকে ধরে ফেললো। আপনারা সবাই জানেন না যে এই আন্টিটা একটা চোর,
আর সবার লাড্ডুর মধ্যে উনি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। বিশ্বাস না হলে ওই দেখুন, এত চিৎকারের পরেও অনেকের ঘুম ভাঙেনি। রিয়া, আজকে তুমি সত্যি আমাদের বাঁচালে, না হলে এই চোটটা আমাদের কত ক্ষতিই না করতো। এ মা, আমরা তো সবাই এর কথাই ফেসে গেছিলাম। এই বুড়ি, সত্যি করে বল, তোর দলে আর কে কে আছে, সবার নাম বল। ততক্ষণে ট্রেন দিল্লি স্টেশনে পৌঁছে গেলে পুলিশও এসে গেল। মিস প্রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সঠিক সময়ে ফোন করে আমাদের এই চোরটার ব্যাপারে জানালেন। আমরা অনেকদিন ধরেই এই চোর আর এর দলকে খুঁজছিলাম। এই, একে নিয়ে যা। আমাকে ছেড়ে দাও, আমি কোনো চুরি করিনি। সব চোর এটাই বলে। এবার থানায় গিয়ে চুপচাপ বাকিদের নামও বলে দিস। আমার প্রিয় ননদ তো খুবই সাহসী। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ বৌদি। আর কোনো যে ক্ষতি হয়নি, আমি তাতেই খুশি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সবসময় অ্যালার্ট থাকতে হবে, তা না হলে কখন কোন লোক এসে আমাদের ক্ষতি করে দিয়ে চলে যাবে। সত্যি বললি রে মা, আজকে তুই আমাদের বাঁচালি। আজকে আমরা অনেক কিছু শিখতে পেলাম। উফ, এই যাত্রার কথা আমি জীবনেও ভুলবো না। ট্রেনের এই জার্নিটা রিয়া আর শ্বেতার সাথে সকলকে মেসেজ দিয়েছিল যে জার্নি করার সময় আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে, কারণ একটু অসতর্ক হলেই বড় ক্ষতি হতে পারে। তাই সতর্ক আর সুরক্ষিত থেকে আমরা নিজেকে আর অন্য সবাইকে বাঁচাতে পারি বিপদ থেকে। জগদীশ দাদার বাড়ি আর কত দূরে গো? বাবা অনিল, এখান থেকে আর কত দূর দেখাচ্ছে? বাবা, মনে হচ্ছে 2 ঘন্টা লাগবে। এখনো 2 ঘন্টা বাকি? তাহলে আমি আরেকটু ঘুমিয়ে নিই। তিলক চাঁদের খুবই প্রিয় বন্ধু জগদীশচন্দ্রের মেয়ের বিয়ে ছিল। পাত্রপক্ষ নেপালে থাকতো, তাই জগদীশচন্দ্র বিয়ের জন্য নেপালে গেছিল। আর উনি বিয়ের জন্য তিলকরাজকে নেপালে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই কারণেই তিলকরাজ পরিবারকে সঙ্গে নিয়ে বন্ধুর মেয়ের বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ, ড্রাইভার বাবু, গাড়ি কেন থামালেন? স্যার, আগের রাস্তা বন্ধ আছে, মনে হচ্ছে কোনো ধস নেমেছে। আরে, এখন আগে কি করে যাব? এই মাটিগুলো কখন এখান থেকে সরবে বলতে পারবেন? আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। দাদা, কালকে সকাল অবধি এই রাস্তা বন্ধ থাকবে, তাই রাতে আর কোনো আশা নেই। স্যার, সকাল অবধি ওয়েট করতে হবে, তার আগে যেতে পারবো না। এখন কি করবে? এখানে তো আমরা কাউকে চিনিও না। জগদীশকে ফোনে পাচ্ছি না। বাবা, এখানে ফোনে নেটওয়ার্কও পাচ্ছি না। মনে হচ্ছে এটা কোনো গ্রাম। কাকিমা, জল ভরার জন্য তুমি এত দূর কেন এলে? আমিই নিয়ে চলে আসতাম। আরে গীতা মা, তুই একা কত জল ভরবি? আর এই বাহানায় আমার একটু হাঁটাও হয়ে যায়। খুব জল তেষ্টা পেয়েছে। মা, একটু শুনবে? একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, এই নিন না, কলসির ঠান্ডা ঠান্ডা জল খান। ধন্যবাদ মা। আপনি আমাকে গীতা বলুন। আমার নাম গীতা। আপনারা কোথায় থাকেন? আমরা দিল্লিতে থাকি। এখানে কাঠমান্ডুতে একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা তো বন্ধ। আর সবাই বলছে কালকে রাস্তা খুলবে। আপনারা সবাই আমার সঙ্গে বাড়ি চলুন। কি কাকিমা, নেপালে তো আপনারা আমাদের অতিথি, আর অতিথি এভাবে বাইরে থাকে না। গীতা ঠিকই বলছে, আপনারা সবাই আজকের রাতটা আমাদের বাড়িতেই কাটান। এখানে চারিদিকে জঙ্গল, জন্তু জানোয়ারের ভয়ও আছে। উমা, ওরা ঠিকই বলছে। আর রাত কাটানোর জন্য তো একটা জায়গারও প্রয়োজন। বাবা অনিল, তুমি ড্রাইভারের সঙ্গে গাড়িটা এখানেই রেখে দাও, আমরা হেঁটেই যাব। এটাই ঠিক হবে। ঠিক আছে বাবা, তোমরা চলো, আমি আসছি। এরপর সবাই গীতা আর তার কাকিমার সঙ্গে তাদের বাড়ি যায়। গীতা আর তার কাকা কাকিমা সবার খুব সেবা করে। সাহেব, গীতা যখন 2 বছরের, তখন ওর মা বাবা ওকে ছেড়ে চলে গেল। তখন থেকে আমরা গীতাকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি। আর ও আমাদের নিজের মা বাবার মতোই মনে করে। আমি আমার 3 মেয়েকেই খুব ভালোবাসি। এখন গীতার বিয়েটা হয়ে গেলে আমি আমার আর 2 মেয়েরও বিয়ে দিতে পারি। কোনো ছেলে কি পছন্দ হয়েছে? না না দিদি, ওই খুঁজছি আর কি। আমরা তো গরিব মানুষ, অত পণ দিতে পারবো না। তবে আমাদের সামর্থ্য মতো আমাদের মেয়েকে সব দেব। এখন ভালো একটা ছেলে পেলেই আমাদের চিন্তা দূর হয়। এরপর অনিলও গাড়ি রেখে ঘরে চলে আসে। গীতা মা, আর একটা থালায় ডাল ভাত নিয়ে আয় তো। এক্ষুনি আনছি কাকিমা। এরপর গীতা অনিলের জন্য খাবার নিয়ে আসে। গীতা দেখতে ভীষণ সুন্দরী ছিল। এরপর অনিল আর গীতা একে অপরকে দেখতে থাকলো, আর বাকি সবাই কথা বলতে থাকে। আর এত আদর যত্ন দেখে উমা বুঝতেই পারছিল না যে সে একটা অন্য দেশে এসেছে।
গীতা আর তার কাকা কাকিমা মিলে সকলের খুব সেবা করে। পরের দিন সকালবেলা সেখান থেকে যাওয়ার সময় উমা গীতার কাকা কাকিমাকে বলে, দিদি, গীতাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা অনিলের সঙ্গে কথা বলেছি, ফেরার পথে আমরা আবার আসবো এখানে, আর বিয়ের জন্য আমাদের নেপালি বৌমাকে আশীর্বাদ করে যাব। সত্যি? আপনি কথা বলে মা মরা মেয়েকে খুব আনন্দ দিলেন। এরপর অনিল আর গীতা একে অপরকে দেখে হেসে ফেলে। তারা যে একে অপরকে পছন্দ করে ফেলেছিল। আর কিছুদিন পর বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি আর এভাবেই উমা নিজের বাড়িতে নেপালি বৌমা নিয়েই আসে। আপনার নেপালি বৌমা তো খুব সুন্দর দিদি। তুমি একবার ওর হাতের ডাল ভাত আর রুটি খেয়ে দেখো, আঙুল চাটতে থাকবে। এখন আমার নেপালি বৌমা রান্না করছে, তাই তোমরা নেপালের ভালো ভালো খাবার খাও। গীতা বৌমা, যাও সবাইকে খাবার দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এই বলে গীতা সকলকে নেপালি খাবার খেতে দেয়, যা খেয়ে সকলের তো ভীষণ ভালো লাগে। আরে বা বৌমা, তোমার মাথায় তো সত্যি মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। দারুণ খাবার বানিয়েছ। এই নাও, এটা আমাদের তরফ থেকে তোমার উপহার। আমরা এর আগে কোনোদিন নেপালি খাবার খাইনি। আজকে তোমার হাতে নেপালি খাবার খেয়ে সত্যি দারুণ মজা হলো। সবার মুখে গীতা নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়। আর এদিকে উমাও ভীষণ খুশি ছিল, কারণ একজন সুন্দরী আর সংস্কারী বৌমা তার বাড়ি আলোকিত করে তুলেছিল। উমার নেপালি বৌমা বাড়িতে আসতেই সব দায়িত্ব এত সুন্দর করে নিয়েছিল যে উমার আর কোনো চিন্তাই ছিল না। আর গীতাও ভীষণ খুশি ছিল, কারণ শ্বশুরবাড়িতে এসে সে মায়ের মতো একজন। Thanks for watching.